আমরা সূচনা বক্তব্যে চলে যাব। সূচনা বক্তব্যে ডেকে নেওয়ার আগে আমি একটু বলতে চাই, যাকে সূচনা বক্তব্যের জন্য ডেকে নিব, আমাদের ঐতিহ্যের প্রকাশক হিসেবে আমরা যাকে চিনি, কিন্তু তার সম্পর্কে যদি একটু আমি বলি, বাংলাদেশের প্রকাশনা শিল্প নিয়ে যিনি সুদূর প্রসারী স্বপ্ন দেখেন, তরুণ লেখকদের বই প্রকাশের এক আস্থার নাম এবং সুধীমহলে বেশ প্রশংসিত এবং সুপরিচিত একটি নাম, আমাদের সকলেরই প্রিয় আরিফুর রহমান নাঈম ভাই, যিনি তার স্বপ্ন এবং সম্ভাবনার মেলবন্ধনে ঐতিহ্যকে তিল তিল করে গড়ে তুলেছেন। সূচনা বক্তব্যে ভাইয়াকে আমি ডেকে নেব এবং একই সাথে বলবো যে ঐতিহ্যের এই যে 25 বছরের পথ চলা এবং ঐতিহ্যের যে শুরুর যাত্রাটা, সেটা সম্পর্কেও যদি আমাদেরকে সংক্ষেপে একটু জানান, তো বিনীতভাবে অনুরোধ করছি আরিফুর রহমান নাঈম ভাই। আসসালামু আলাইকুম। প্রথম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে আমরা এখানে একসাথে হতে পেরেছি এবং আমাদের ঐতিহ্য 25 বছরে পদার্পণ করেনি, আপনি একটু ভুল করেছে, 25 বছর পূর্ণ করতে যাচ্ছে। আমাদের প্রকাশনা শুরু হয়েছিল 2000 সালে, কিন্তু কাজ শুরু হয়েছিল 99। 24-25 বছর বয়সী একটি ছেলে তখন। তার আগে আমি বাংলা বাজারে একটা প্রকাশনা প্রতিষ্ঠান ছিল, জাতীয় গ্রন্থ প্রকাশন, সেখানে যাওয়া হতো আমার প্রায় 3-4 বছর যাওয়ার পর আসলে সিদ্ধান্ত নেই যে না, বাংলাদেশে একটা প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, নিজের মতন করে কিছু করা যায়। এটা ছিল শুরুর চিন্তা। তো শুরুর চিন্তাটা বললাম, আর আমি মঞ্চে বসা অতিথি বৃন্দ এবং সামনে বসা খুবই নগণ্য, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের যে পাপিয়া যে কথা বলে গেল যে বই পড়ার হারের যে অবস্থা, সেখানে আমরা যে একত্রিত হতে পেরেছি বা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের এখানে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঐতিহ্যর 2000 সালে যাত্রা শুরুর পর যেটা হলো যে পাপিয়া যেটা বললো যে একটু অভিজ্ঞতা বলার জন্য, তো আমি যেটা হলো যে আমি বই পড়ছি, তো আমার ওখানে প্রথম ম্যানেজার হিসেবে জয়েন করে মুক্তধারা থেকে বিপ্লব সাহা। তো উনি আসাতে যেটা হলো যে আমি তো মুক্তধারার অভিজ্ঞতাগুলো শুনছিলাম ওনার থেকে। আর আমি যেটা করেছিলাম, আমার মনে আছে আমি ফিজিক্সের স্টুডেন্ট, আমি যেহেতু পাবলিকেশন করবো, আমি নীল খাতে ঘুরে ঘুরে লেখক পরিচিতির বই খুঁজি, এটা খুঁজি সেটা খুঁজি, আর কে কে পুরস্কার পেয়েছে কে কে পায়নি এইগুলো নিয়ে গবেষণা করি। আর ওই সময় যেটা করেছিলাম, যেটা এখন করা যায় না, এটা আমার কাছে মনে হয় আমি খুব ফিল করি, সেটা হচ্ছে বাংলাদেশের বলতে গেলে প্রতিটা পত্রিকার সাহিত্য পাতা যেদিন বের হতো সেটা আমি রাখতাম বাসায়, এবং আমি প্রতিদিনই মানে প্রতি সংখ্যায় আমি এটা দেখার চেষ্টা করতাম কে কি বই করছি। তো এই ছিল যাত্রা শুরু। যাত্রা শুরু পর যেটা হলো যে বই পড়ছি, বেশি বেশি করে বই পড়ছি, কিন্তু বই বিক্রি নাই, মানসিকভাবে একটু চাপ। তো তখন দেখলাম যে না, এইভাবে করে তো সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। আমার এখনো মনে আছে যে আমার এখানে উপস্থিত আছে একজন প্রকাশক ভাই, অবশ্য পরে প্রকাশক হয়েছে, আবুল বাশার ফিরোজ। তখন ওখানে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দু একজন কমরেড, তাদের সাথে আমরা আড্ডাবাজি করতাম। তো ওই সূত্রে এখান থেকে একটা আইডিয়া পেলাম যে রবীন্দ্রনাথের 60 বছর হয়ে যাচ্ছে, আমরা রবীন্দ্র রচনাবলী করতে পারি বাংলাদেশে, মৃত্যু 60 বছর হয়ে গেছে। তো 2004 সালের ডিসেম্বরে প্রথম আমরা ঘোষণা দিই যে বাংলাদেশ থেকে আমরা 18 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করব। তার আগের 4 বছর কিন্তু আমি স্ট্রাগল করছি, মানে মানসিকভাবে স্ট্রাগল করছি। তো আমরাই প্রথম, আমি বলবো যে বাংলাদেশে একটা প্রি অর্ডারের ক্ষেত্রে রেগুলেশন বলা যেতে পারে, যে 2004 সালের ডিসেম্বরে আমরা বিজ্ঞাপন দিই যে আমরা বাংলাদেশে 18 খণ্ড রবীন্দ্র রচনা প্রকাশ করবো এবং আমরা সেটা অগ্রিম নিব, এবং প্রথম যারা বুকিং দিবে 1000 টাকা করে দিবে, তারা 1800 টাকায় রবীন্দ্র রচনাবলী পেয়ে যাবে। ওই সময়ের সবচেয়ে বেশি প্রচারিত বা বিক্রি হতো যেসব পত্রিকা, সেগুলোতে বিজ্ঞাপন দেয়। এবং আমার এখনো মনে আছে যে তখনও মোবাইলের এত প্রচলন হয়নি, বা মোবাইল ছিল মানে মাত্র আসছে, সিটিসেল টিসিসেল এইসব। তা আমরা বাংলা বাজারে বসে 96 জনের বুকিং পাই, মানে এটা আমার কাছে খুব আশ্চর্যজনক বিষয় ছিল। এবং শেষমেশ সেটা যে 1643 জনে পৌঁছায়।
এটা হচ্ছে যে আমাকে মানে অ্যাজ এ পাবলিশার বা প্রকাশক হিসেবে আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়ে দিল যে না আমি করতে পারি, বাংলাদেশে কিছু করা যায়। এই সাহসটাই আবার আমাকে আবার পায়ে কুড়াল মারার মতন অবস্থাও আমি করলাম। সেটা হচ্ছে যে 2005 সালে এসে বিভূতিভূষণ রচনাবলী, মানিক রচনাবলী, জীবনানন্দ রচনাবলী এবং শরৎ রচনাবলী করার উদ্যোগ নেই। এবং তখনকার এবি ব্যাংককে আমরা বলি যে আমাদের এই রচনাবলীগুলোর প্রি অর্ডার নিব, পত্রিকায় বিজ্ঞাপন দিব, টিভি বিজ্ঞাপন করেছিলাম মনে আছে। এবং আপনারা আমাদের বুকিং কাউন্টার হবেন কিনা, তো ওনারা রাজি হলো। ওনাদের 67টা ব্রাঞ্চে রচনাবলীর বুকিং কাউন্টার করলাম। এবং আমি যেটা হলো যে যেই পরিমাণ আশা নিয়ে কাজ শুরু করেছিলাম তার চেয়েও বেশি পরিমাণ হোঁচট খেলাম। যে আমরা মাত্র, আমার মনে আছে যে প্রজেক্ট কস্ট প্রায় 1 কোটি সামথিং টাকা ছিল, আমরা পেয়েছিলাম মনে হয় সর্বশেষ 16 লাখ টাকা। তা আমরা ওই সময় যেটা হয় যে একবার মনে হয়েছিল টাকাগুলো ফেরত দিই, কিন্তু ওই যে বয়স সবকিছু মিলিয়ে যে হেরে যাব না ধারকর্য করলাম বেশ কিছু ভাই বোন আত্মীয় স্বজন। এটা থেকে যেটা করলাম যে কম কম করে প্রিন্ট করলাম। এতে যেটা হলো আমার ইউনিট প্রাইস বেড়ে গেল, আমার লস হলো প্রজেক্টটা। এবং আমি কষ্ট করে চালানো শুরু করলাম আমার প্রকাশনা বলা যায়। সেই 2005 সাল থেকে আবার ধীরে ধীরে নিজেকে পরিবর্তন বলবো না, মানে টিকে থাকার চেষ্টাটা আমার এমন ছিল যে আমি এখানে টিকতেই হবে বা আমি একটা ভালো জায়গায় যেতেই হবে। এইভাবে করেই আসলে যাচ্ছিল। এবং যেতে যেতে কিভাবে 25 বছর হয়ে গেল সেটা আমি নিজেও এখন অবাক লাগে। আমি নিজে যখন নাকি আমার প্রকাশনার এই যে আজকে ডান পাশে যে আমরা প্যাভিলিয়নটা করেছি, এখানে আমি যখন আমাদের বই দেখি তখন আমার নিজেরই অবাক লাগে যে এত বই কবে করলাম, মানে আমরা কিভাবে করলাম। আমাদের প্রায় 2500 বই হয়ে গেছে। তার মানে আপনারা যদি চিন্তা করেন যে বছরে 100-র মতন বই করেছি, এর মধ্যে আমরা কিন্তু রচনাবলীগুলোকে একটা বই হিসেবে ধরি, আমাদের আছে 26টা রচনাবলী। আমরা হিসাব করে দেখেছি আমরা 2.5 লাখ পৃষ্ঠার উপর প্রকাশনা করেছি এখন পর্যন্ত, যেটা বাংলাদেশের আমার মনে হয় না কোনো প্রকাশন, এবং ভারতেও পাওয়াটা কষ্টকর হবে, বাংলা মানে কলকাতা বা এখানে। তা এইটা সম্ভব হয়েছিল আসলে আমাদের লেখক এবং পাঠকদের উৎসাহ, এবং তার চেয়েতেও বড় যেটা যে আমার সঙ্গে ঐতিহ্যের যে কর্মীরা আছে তাদের অক্লান্ত আন্তরিক পরিশ্রম। আমরা এখনো মানে ঐতিহ্যকে আমরা একটা পরিবার বলি। আপনারা এখানে যারা ঐতিহ্যের আছে তারাও আমার মনে হয় স্বীকার করবে যে আমরা একজনের আরেকজনের কাজ করে দেওয়ার প্রবণতা আছে সবার। কেউ পিছিয়ে পড়লে অন্যজন এগিয়ে দেয়, এবং ওইভাবে করে আসলে ঐতিহ্য এগিয়ে গিয়েছে। আজকে 25 বছর পূর্ণ হচ্ছে। মঞ্চে 3জন গুণী মানুষ আছে, আরেকজন এখনো আসতে পারেননি এবং সম্ভবত আমার অসুস্থতার কারণে আসতে পারবেন না, ফরিদা হোসেন। আমরা খুব আশা করছিলাম যে ওনারও বয়স একটু বেশি মনে হয়, মানে জানি না কত 86-83 হবে মনে হয়। মানে তারপরেও আমরা আশা করছিলাম উনি আসলে আমরা খুশি হতাম। উনি একটা লিখিত বক্তব্য পাঠিয়েছে, পরবর্তী সময় হয়তো আপনারা এটা শুনতে পারবেন। তো মঞ্চে বসা হাসান আব্দুল ভাই আছেন, এবং ওনার আগামী বছর মে মাসে আমার জানা মতে 90 বছর পূর্ণ হবে। তো ঐতিহ্য উইশ করছে যে 90 বছরের সময় ওনার রচনা সমগ্রটা আমরা প্রকাশ করবো আশা করি। এবং আমরা ওই সময় আপনারা দোয়া করবেন আমরা যেন হাসনাত ভাইকে নিয়ে এখানে নাও বড় একটা অডিটোরিয়ামে একটা বড় প্রোগ্রাম করতে পারি, এবং সেখানে ওনার রচনাবলীটার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে। আর বাকি যারা আছে, আনোয়ার হোসেন মঞ্জু ভাই আছে, মঞ্জু ভাইয়ের বিষয়ে যেটা বলবো, আমার প্রকাশনা মঞ্জু ভাই একটা লেখা লিখেছেন কয়েকদিন আগে, একটু কারেকশন আছে। আমার প্রথম বই কিন্তু আপনারটা ছিল না, দ্বিতীয় বই ছিল। প্রথম বইটা ছিল মানে ওইটা বের করার আগে পরে হিসাব করলে ISBN নাম্বার যদি হিসাব করি তাইলে আর কি দ্বিতীয় বই হয়ে যায়। মঞ্জু ভাইয়ের বইটা আমার পাবলিকেশনের প্রথম বইটা ছিল যে মুক্তিযুদ্ধের গল্প সমগ্র বিপ্লব দাসগুলা। সেটা হচ্ছে যে ISBN এর কারণে আমার বলতে হচ্ছে একই সময় বের হয়েছিল এই কারণে। আর মোহিত স্যারের কথা যেটা বলবো যে উনি খেলাধুলা নিয়ে লেখালেখি করেন, এবং ওটা নিয়ে আমাদের বইও আছে, ক্রিকেটের ইনসুইং আউটসুইং। তাছাড়া ওনার বিশ্ব সাহিত্য নিয়ে বা অনুবাদ নিয়ে যে পরিমাণ ওনার কাজ আছে, আমাদের অনেক শখ হয় যে শেক্সপিয়ার নিয়ে ওনাকে নিয়ে যদি কোনো কাজ করতে পারি বাংলা ভাষায়। তো যদি উনি রাজি হয় কখনো, তাহলে আমরা হয়তো করবো আশা করি। আর মঞ্চের সামনে বসে যারা আছে এদের মধ্যে আজিজ ভাই আছে, আমাদের বাপুসের পরিচালক, আমাদের সম্মানিত। উনি এসছেন কষ্ট করে
বাকিদের অনেকের নাম হয়তো আমি বলতে হয়তো ভুল হতে পারে। এই আমাদের বাপুসের আরেক পরিচালক আছে, যেটা একটু শুরুতে বললাম, আবুল বাসার ফিরোজ ভাই আছেন আমাদের। তো এছাড়া সবাই আছেন, বেয়াদবি নিয়েন না বা মন খারাপ করেন না, আমি জাস্ট সংক্ষিপ্ত করার জন্য বলছি। সবার কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা কষ্ট করে এসেছেন এবং আগামীতে ঐতিহ্যের পাশে থাকবেন, এই আশা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। লেখক এবং অনুবাদক হিসেবে বেশ পরিচিত। বিশেষ করে একটু আগেই নাইম ভাই বলছিলেন যে ঐতিহ্য থেকে যদি তার শেক্সপিয়ারের কাজ নিয়ে কাজ করা যেত তাহলে বেশ ভালো হতো। তো শেক্সপিয়ার অনুবাদের জন্য বেশ পরিচিত এবং তার মৌলিক উপন্যাসও রয়েছে। তাকে আমি আমন্ত্রণ জানাবো তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ ও লেখক মহিদুল আলম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আচ্ছা, শুভ অপরাহ্ন। এবং বলা হয়েছে হিমেল বিকেল, মাথায় আমাদের হয়তো শিশির পড়া শুরু হবে কিছুক্ষণ পরে। আজকে ঐতিহ্য কর্তৃক আয়োজিত ভোগ কার্নিভাল 2025-এর সম্মানিত প্রধান অতিথি আমাদের অতি প্রিয় ঔপন্যাসিক হাসনাত আব্দুল হাই, এবং আরও উপস্থিত আছেন নিউ ইয়র্ক প্রবাসী অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জু, আর আজকে যিনি অধিকর্তা আরিফুর রহমান রনি, তার বক্তব্য আমরা শুনলাম। এবং তার বক্তব্য থেকে বিস্মিত হওয়ার অনেক ব্যাপার আছে। যে আমরা জানি যে বাংলাদেশে প্রকাশনা সংস্থা একটি দুর্বল রুগ্ন শিল্প বলা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যদি তুলনামূলকভাবে কথা বলি তাহলে প্রকাশনা শিল্পটা আসলে ঘুরিয়ে হাঁটছে এরকম একটা ব্যাপার। সেখানে আরিফুর রহমান রনি আরিফুর রহমান নাইম যে গত 25 বছর ধরে প্রায় একক সংগ্রামে ব্রত ছিলেন, এবং তিনি 26টা রচনাবলী এর মধ্যে প্রকাশ করেছেন এবং 2500 বইয়ের প্রকাশনা হয়েছে। সেখানে আমার মতো খুবই নগণ্য লেখকেরও আগে একটা বই ঢুকেছিল এবং গত কয়েকদিন আগে আরেকটি বই ঢুকেছে। তো সেজন্য আমি নাইমের কাছে কৃতজ্ঞ, এবং ঐতিহ্য প্রকাশনা সংস্থার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন যেমন অস্ট্রিক আর্যু, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং মনে করছি এই যে এরকম একটা তারা প্রস্তাবনা সহকারে এসেছে যে প্রতি বছর এই কার্নিভাল তারা করে যাবেন, এর ফলে আমি নিশ্চিত যে পাঠকের বিস্তৃতি বাড়বে, বইয়ের প্রকাশনাও বাড়বে, এবং অন্যান্য প্রকাশনা সংস্থাগুলো এখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও বেশি ব্যাপকভাবে তাদের ক্ষেত্রে সরাসরিভাবে নিয়োজিত থাকবেন। আর প্রকাশনা শিল্পের সঙ্গে আমার মনে হয় শিক্ষার একটা সম্পর্ক আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারণে সাধারণভাবে শিক্ষার্থীদের মনে বই পড়ার যে আগ্রহ সেটা একদম থাকেই না বলতে পারেন। একটা মুখস্থ নির্ভর লেখাপড়ার মাধ্যমে যখন আমরা বড় হয়ে উঠি তখন আমরা সৃজনশীল বই বা মননশীল বইকে অভিভাবকের মহল থেকে বলা হয় যে আউট বই। এই আউট বই না পড়ার জন্য একটা কিন্তু সবসময় বলা হয় যে আউট বই পড়িস না। সেই আউট বই না পড়ার কারণে তার প্রলম্বিত যেটা লেখাপাঠ সেটা হচ্ছে যে প্রকাশনা সংস্থাটা দুর্বল হয়ে যায়, কারণ মানুষ বই কেনে না। এবং এটা দেখবেন যে একটা বই বের হলে, যেহেতু ফেসবুক হয়ে গেছে, ফেসবুকে আপনি কাভারটা দিলেন, সবাই ওয়াও বললো, কংগ্রেচুলেশন বললো, কিন্তু একবারও জিজ্ঞেস করবে না যে বইটা কোথায় কালেক্ট করা যাবে। এই ধরনের একটা মানে বইকে এমন একটা সামগ্রীতে পরিণত করা হয়েছে, বইয়ের ভিতরে যে জ্ঞানের কথা আছে, মানুষের মনে খোলার কথা আছে, এগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তৃত থাকি। সেজন্য নাইমের যে প্রচেষ্টা, এটা একটা পাইওনিয়ারিং প্রচেষ্টা, অনেকটা অভিযাত্রীমূলক প্রচেষ্টা, দিগ্বিজয়ী প্রচেষ্টা।
এবং আজকে যেভাবে এই সজ্জাগুলো হয়েছে, এই কুটিরের মতো, অনেকটা তাঁবুর মতো মনে হয়। এটাতে আমার মনে হচ্ছে যে এক ধরনের যে সংগ্রাম, সৈনিক সুলভ যে সংগ্রাম, কারণ শিবিরগুলোর মধ্যে সৈনিকরা থাকবে, এ ধরনের একটা প্রচেষ্টা তৈরি হয়েছে। মানে জ্ঞান প্রচারের ক্ষেত্রে নাইমের ভূমিকাটা হচ্ছে অ্যাগ্রেসিভ ভূমিকা, মানে নতজানু ভূমিকা নয়। এটাকে উনি মনে করছেন যে এটা অস্ত্র হিসেবে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে লোকজনের মধ্যে চৈতন্য বাড়বে। বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা এমন একটা প্রথাগত জীবনে যাপন অভ্যস্ত হয়ে যায় যে নতুন দিক উন্মোচন করছে কেউ করছে, তার দিকে তাকাতেও আমাদের ভয় হয়। সেজন্য এই অভিযান্ত্রিকমূলক যে প্রচেষ্টা ঐতিহ্য নিয়েছে, নাইম বিশেষ করে নিয়েছে, সেজন্য তাকে আমি আবারও অভিনন্দন জানাই। আর বই প্রকাশনার ক্ষেত্রে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে বইটার মান, লেখার মান কেমন, আর একটা হচ্ছে বইটার প্রকাশের মান কেমন। তা আমি যতটুকু ঘুরে দেখলাম এই বড় তাঁবুর ভিতরে যে বইগুলো ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা যেমন লেখার মানও খুব ভালো, আবার প্রকাশের মানও খুব ভালো। এবং সঞ্জীদা খাতুনের যে আমার রবীন্দ্রনাথ খণ্ড এক, এটা দেখলাম। আরো এইভাবে কয়েকটা বই আমি নাড়াচাড়া করলাম, যে প্রত্যেকটা ঝকঝকে ছাপা এবং কাগজের মানও বেশ ভালো, কভারও বেশ ভালো, এবং ভিতরের লেখার মানও ভালো। তারপরে আনোয়ার হোসেন মঞ্জুকে আবিষ্কার করলাম, ওখানে দেখলাম যে তিনি দুটো টেবিল অধিকার করে রেখেছেন তার বই দিয়ে। উনি আমাকে বললেন যে উনি 85টা বই অনুবাদ করেছেন, তার মধ্যে আমার নিজেরও বই আছে দুটো। একটা হচ্ছে তার নিজের ভ্রমণের উপরে, আর একটা হচ্ছে এই ধরনের একটি বই। তো এই তাহলে দেখা যাচ্ছে যে নাইম আর একটা জিনিস তিনি করছেন, সেটা হচ্ছে যারা লিখেন তাদেরকেও উনি সংযুক্ত রাখার চেষ্টা করছেন। অর্থাৎ প্রকাশনা শিল্পটাকে তিনি শুধু ব্যবসা হিসেবে দেখছেন না, এটাকে একটা মানবিক চৈতন্য উন্নত করার লক্ষ্য হিসেবেও তিনি নিয়েছেন। সেই জন্য লেখকদেরকে তিনি যুক্ত করেছেন, যেমন আজকে আমি আমন্ত্রিত হয়ে এসেছি, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে এসেছি, আমি উড়ে এসেছি, আবার উড়ে চলে যাব। তো এইটার মধ্যে দেখা যাচ্ছে যে নাইমের আগ্রহটা আছে, যেন লেখকেরাও এটার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এবং আরেকটা ভালো আশীর্বাদের ব্যাপার হচ্ছে তার বয়স একদম কম, এখন মাত্র 50। আমাদের হাসনাত ভাইয়ের বয়স 90। তো সেখানে নাইমকে যদি আমরা হাসনাত ভাইয়ের বয়সে চিন্তা করি, ইনশাল্লাহ আরো 40টা বছর অন্তত নাইম আমাদের এই প্রকাশনা জগৎকে সমৃদ্ধ করতে পারবেন। আরেকটা কথা নাইমের ওখানে, নাইম বলে নাই কিন্তু আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে নাইম তারা লেখকের ব্যাকগ্রাউন্ড দেখে বই প্রকাশ করছে তা নয়, লেখার মান কিরকম সেটার উপরে বিচার করে তারা কিন্তু বই বের করছে। এটা কিন্তু একটা বিরাট রকমের সাহস। কারণ আপনারা যারা লেখালেখির সঙ্গে পরিচিত আছেন, প্রকাশনা জগতের সঙ্গে পরিচিত আছেন, তারা জানেন যে আপনার যদি একটু লেখক হিসেবে নাম না থাকে, আপনার পাণ্ডুলিপির ধারে কাছেও প্রকাশকেরা যাবে না। নাইম সেক্ষেত্রে পাণ্ডুলিপির গুণ বিচার করে তারপর তিনি প্রকাশনার কাজে হাত দিচ্ছেন। তো এটা আমি মনে করছি। আরেকটা কথা বলছি, নাইমরা গ্রিপার মার্ক নামে একটা ইংরেজি প্রকাশনা সংস্থা তারা পাশাপাশি এখন শুরু করেছেন। এবং আমার একটা বই, আমার আত্মজীবনী মাই লাইফ প্লাস মাইনাস, কয়েকদিন আগে বের হয়েছে। আমি তো চট্টগ্রাম বইটা পেয়েছি, যারা চট্টগ্রামে শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত, প্রকাশনার সঙ্গে জড়িত, তারা সবাই আমাকে এক বাক্যে বলছেন যে প্রকাশনার মানটা আন্তর্জাতিক মানের হয়েছে। আমরা এটাতে একটা হাততালি বুঝিয়ে দিতে পারি। তো কারণ হয়েছে এটা পেপার ব্যাগ, এবং ঠিক বিদেশে যেভাবে পেপার ব্যাগ বের হয় সেভাবে বইটা বের হয়েছে। আমি মনে করছি যে এই যে প্রকাশনা শিল্প যে একটা আসলে শিল্প, ইটস এ সাবজেক্ট অফ আর্ট, সেটাও নাইম ধরে রাখতে পেরেছে। তাহলে আমি ঐতিহ্য সম্পর্কে যদি একটা সমাপনী কথা বলি, তাহলে বলবো যে ঐতিহ্য প্রকাশনা শিল্পকে আর্ট হিসেবে নিয়েছে,
আবার ঐতিহ্য বাংলাদেশের যে সংস্কৃতি সমাজ এবং দুই বাংলা সাহিত্যের মধ্যে যে সম্মিলন হতে পারে তার দিকে ঐতিহ্যের একটা রাজনৈতিক লক্ষ্য আছে, এটাও কিন্তু বড় একটা কথা। এবং তৃতীয়ত ঐতিহ্য লেখক হিসেবে যাদের লেখার মান আছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে, তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার প্রচেষ্টায় নিয়োজিত আছে। এগুলির সবগুলি খুব মহৎ লক্ষ্য। এই মহৎ লক্ষ্য করতে গিয়ে নাইম আমাদেরকে বলেছেন যে 1 কোটি টাকা মধ্যে মাত্র 16 লক্ষ টাকা পেয়েছিলেন। 84 লক্ষ টাকার লস হিসাব করে কিন্তু তিনি দমে যান নাই। অর্থাৎ এই সৈনিক সুলভ যে চেতনা, স্পিরিট অফ এ সোলজার, এটা তিনি রিটেন করে যাচ্ছেন। আমি নাইমকে আমার হৃদয়ের অন্তর থেকে উচ্চারিত ভালোবাসা জানাচ্ছি এবং তাকে আমি বাহবা দিতে চাই। গো হেড ইয়াং ম্যান, আমাদের তুলনাতে ইয়াংই, গো হেড এবং নির্ভয়ে যাত্রা করুন, আমরা আছি আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ এবং এই আয়োজন করি। এখন বক্তব্য রাখবেন সাংবাদিক, লেখক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জু স্যার। আমি আনোয়ার হোসেন মঞ্জু স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 2000 সালে ঐতিহ্য যখন শুরু হয় তখন আমার অধিকাংশ বই এর আগে যেগুলো অনুবাদ করেছে সেগুলো আহমদ পাবলিশিং প্রকাশ করেছে। আমার ঐতিহ্য শুরু হওয়ার পর থেকে আমি আরো উৎসাহ পেয়েছি এবং 2008 পর্যন্ত ঐতিহ্য আমার সম্ভবত 33টা অনুবাদ বই প্রকাশ করেছে। তো এটা অনেক অনেক বেশি এবং সম্ভবত এখন পর্যন্ত ঐতিহ্য এককভাবে আমার সবচেয়ে বেশি সংখ্যক অনুবাদ প্রকাশ করেছে। এখানে অত্যন্ত প্রবীণ একজন ব্যক্তি আছেন, শ্রদ্ধেয়, উনি লেখক হিসেবে, আমলা হিসেবে সবার শ্রদ্ধা ভাজন, আমার কাছে লেখক হিসেবে, আর সাংবাদিক হিসেবে বহু আমলার সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু তাদের সবাই লেখক ছিলেন না। অনেকে ওই তাদের ফাইল সই করা ছাড়া আর কিছু করেছেন কিনা সন্দেহ আছে। তো উনি 90 বছরে পদার্পণ করবেন। আমার একজন প্রিয় লেখক খুশবন সিং, উনি মারা গেছেন 100 বছর বয়সে। 1915 সালে ওনার জন্ম, 2014 সালে তার মৃত্যু। উনি 98 বছর বয়সে একটা বই লিখছেন, খুশবন্তনামা, লেসন্স অফ মাই লাইফ। জীবনে উনি যেগুলো ফেস করেছেন, যে সমস্ত ভালো মন্দ আর সবকিছু ছোট্ট একটা বই অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। এই বইটাও আছে ঐতিহ্যে, আপনারা দেখতে পারেন। আর আমি যেটা বলতে চাই যে আমি আসলে অনুবাদক নই, আমার প্রফেশন সাংবাদিকতা। আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকে সাংবাদিকতাই করেছি, এখনো করছি। আমার লিভিং চলে সাংবাদিকতা। অনুবাদ করে আমি পাঠকের অবস্থান থেকে, এমন হয় না যে কোনো প্রকাশক আমাকে একটা বই দিয়েছেন যে বইটা করে দিন, আমি কখনোই পাঠক হিসেবে যদি আমার ভালো লাগে, আমি সেই ভালো লাগাটা যে সহজে অন্য পাঠক যারা ইংরেজি পড়তে স্বচ্ছন্দ ফিল করেন না, বাংলায় স্বচ্ছন্দ ফিল করেন, এই জন্য আমি পড়ি। এতে আমার যে খুব লাভ হয় তা না, বাট আমি মগ্নভাবে চেষ্টা করি যে কাজটা করতে। আরেকটা বিষয় আছে, আমি কোনো ওয়েস্টার্ন বই অনুবাদ যদি না সেখানে ওরিয়েন্টের কোনো বিষয় থাকে। যেমন একটা বই করেছি, সার্ক ল্যাঙ্গুয়েজে বইটা লেখা, মূল সার্ক, দ্য ব্রিজ অফ দ্য ড্রিমার। একটা ব্রিজকে কেন্দ্র করে 300 বছরের ইতিহাস বলে গেছেন। অটোম্যান এম্পায়ারের সময় সার্বিয়া যখন অটোম্যানদের অধীনে ছিল, তো সার্ক ল্যাঙ্গুয়েজ বড়জোর এখনো 30 লাখ লোকের বলার একটা ভাষা। ওই ভাষায় যিনি বইটা লিখেছেন, আইভো অ্যানহিস, উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1946 সালে।
আমরা বাংলা ভাষায় কথা বলি সম্ভবত এখন 30 কোটির উপরে। তো আমাদের এই বাংলা ভাষাভাষী সাহিত্যিকদের মধ্যে নোবেল পেয়েছেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। মাঝখানে অনেক বছর পার হয়ে গেছে। তো আমাদের কি মানে বাংলা সাহিত্য কোনো ভালো কিছু উপহার দেয় না, অথবা এটাকে বন্ধ হয়ে গেছে? হওয়া উচিত না, আরো বিকশিত হওয়া উচিত। আমি যেহেতু অনুবাদ করি, আমাকে প্রচুর বিদেশি বই ইংরেজিতে পড়তে হয়। তো অনেক ক্ষেত্রে আমি দেখি যে আমরা মানে খুব বেশি সংখ্যক সাহিত্যিক জন্ম দিতে পারি, অথবা তাদেরকে লালন করতে পারি না। এই সমস্যা কতদিন থাকবে আমি জানি না। আমাদের দেশে খুব কম সংখ্যক লোক লেখাকে পেশা হিসাবে গ্রহণ করে। এর পিছনে কারণ থাকতে পারে যে আমাদের পাঠকরা বই পড়তে না, প্রকাশকরা লেখককে লালন করতে পারেন না, উৎসাহিত করতে পারেন না। আরো অনেক কারণ থাকতে পারে, সামাজিক প্রেক্ষাপট হতে পারে, পলিটিক্যাল প্রেক্ষাপট হতে পারে। বই নিয়ে মামলা হয়। আমাদের হুমায়ুন আহমেদ দেয়াল লিখতে গিয়ে উনি যখন মানে জীবন মৃত্যুর মুখে, তখন তাকে মামলা ফেস করতে হয়েছে এবং আদালতে বলে দিয়েছে একদিকেই সংশোধন করতে হবে। তো সাহিত্য সংশোধন করার দায়িত্ব আদালতের নেই। তো এই হস্তক্ষেপগুলো হয়। অতএব বুঝতেই পারেন যে শুধু বাধা একটা জায়গা না, বহুমুখী বাধা। এই বাধাগুলো কিভাবে অতিক্রম করা যাবে সেটা সবার বিবেচনার বিষয়। তো আমি এটুকু বলবো, আমাদের প্রবীণ সাহিত্যিক লেখক আছেন, উনি বলবেন ওনার কথা সবার সঙ্গে। ধন্যবাদ। আপনি ঐতিহ্য তার যাত্রা শুরু থেকে শিশু কিশোরদের জন্য ঐতিহ্য গোল্লাছুট গল্প প্রতিযোগিতার মাধ্যমে ক্ষুদে লেখকদের পৃষ্ঠপোষকতায় তৈরি করেছিলেন। তার ধারাবাহিকতায় এখন ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কারের মাধ্যমে দেশের মেধাবী তরুণ কবি, লেখক, অনুবাদকদের উৎসাহ দিয়ে যাচ্ছে। তো শিশুদের জন্য জনপ্রিয় 21 পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক ফরিদা হোসেন ম্যামের আজকে এখানে থাকার কথা ছিল। অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি, তবে তার বক্তব্যটা লিখিত আকারে পাঠিয়েছেন, যেটা তার পক্ষ থেকে আমি আপনাদের পড়ে শোনাবো। সবাইকে শুভেচ্ছা। প্রিয় প্রকাশনা সংস্থা ঐতিহ্যের 25 বছর পূর্তি রজত জয়ন্তীতে আয়োজিত বুক কার্নিভাল 2025-এ আগত লেখক পাঠক সবাইকে জানাই আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। ঐতিহ্য সত্যিকার অর্থে বাংলাদেশের প্রকাশনা জগতে ঐতিহ্য সৃষ্টি করেছে। মিলেনিয়াম বর্ষ 2000 সালে যাত্রা শুরু করে 2025 পর্যন্ত তার গৌরব প্রকাশনার পথে ঐতিহ্য আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। বাংলাদেশে এমন কোনো শিক্ষিত সচেতন লেখক পাঠকের সংগ্রহ খুঁজে পাওয়া মুশকিল যেখানে ঐতিহ্য প্রকাশিত কোনো রচনাবলী বা একক বই নেই। যে কোনো প্রকাশনীর জন্য এটা গৌরবের ও আনন্দের বিষয়। শুরু থেকে ঐতিহ্য বাংলা সাহিত্যের চিরায়ত সৃষ্টির স্বাদ পাঠকের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও জাতীয়তাবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ছিল। শুধু বই মেলাতে নয়, সারা বছর বই প্রকাশ করে ঐতিহ্য প্রমাণ করেছে বই মানুষের সার্বত্রিক চাহিদার বিষয়। বইকে কেন্দ্র করে প্রায় প্রতিদিন অনলাইনে আকর্ষণীয় অফার দিয়ে ঐতিহ্য যেভাবে স্বল্প মূল্যে পাঠকের কাছে তার জরুরি বই পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা অনন্য সাধারণ ঘটনা বলে চলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আনিস সিদ্দিকী রচনাবলীর মতো 25 বছরে 25-এর অধিক লেখকের পূর্ণাঙ্গ রচনাবলী প্রকাশ ঐতিহ্যের প্রকাশনার সামর্থ্য ও বাংলা সাহিত্যের প্রতি তার বলিষ্ঠ অঙ্গীকারকে প্রতীয়মান করে। তরুণরাই এদেশের সাহিত্যের ভবিষ্যৎ সাহিত্যিক। প্রতি বছর ব্যবসায়িক সাফল্যের কথা তোয়াক্কা না করে ঐতিহ্য যেভাবে তরুণ লেখকদের বই প্রকাশের প্রণোদনা দিচ্ছে তা বিস্ময়কর ও অভিনন্দনযোগ্য। আমি মনে করি এই তরুণরাই ঐতিহ্যকে তারুণ্যময় করে রেখেছে এতকাল এবং আগামীতেও করে যাবে। ঐতিহ্যের জন্য আমাদের ভরা ভালোবাসা ও দোয়া।
বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শিক্ষা ও সাহিত্যের আলো পৌঁছে দিতে ঐতিহ্যের এই বুক কার্নিভেল বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফরিদা হোসেন ম্যামের যে বক্তব্যটা ছিল আমি আপনাদের পাঠ করে শোনালাম। আমরাও আশা রাখি ঐতিহ্য এভাবেই পাঠকের কাছে সার্বক্ষণিক সঙ্গী এবং আস্থার একটি নাম হয়ে থাকবে। এবং তিনি যে শুভেচ্ছা বক্তব্য জানিয়েছেন সেটি আসলেই অনুপ্রেরণাদায়ক এবং আমাদের জন্য ভীষণ আনন্দের এবং ভালো লাগার। এখন বক্তব্য রাখবেন এবং বক্তব্যের শেষে ঐতিহ্য বুক কার্নিভাল 2025-এর উদ্বোধন করবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রখ্যাত কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই স্যার। আমি হাসনাত আব্দুল হাই স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এবং শেষে উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে আরিফুর রহমান নাইম এবং তার সহকর্মীদের এই সুন্দর নান্দনিক বইমেলার আয়োজনের জন্য আমার অভিনন্দন জানাই। সুন্দর কিছু করতে হলে সুন্দর উপায় ব্যবহার করতে হয়, এটা ঐতিহ্য প্রকাশনা যে জানে এ বিষয়ে সন্দেহ নেই। এরকম একটা অনিন্দ সুন্দর বইমেলার আয়োজন হচ্ছে, এটা আমি মনে করে ভুল করে গতকাল এসে আমি দেখে গিয়েছি। আমার ধারণা ছিল এটা গতকালের উদ্বোধন হবে। আজকে যখন নাইম আমাকে ফোন করলো, আমি বললাম আমি তো আমার দায়িত্ব পালন করেছি, আমি তো ওখানে গিয়েছি, আজকে না গেলে হয় না। ও বলে যে না না না, কি করে হয়, আপনাকে আসতে হবে। এটা ঠাট্টা করে বলা। আমি একজন লেখক, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রকাশনা সংস্থা তার রজত জয়ন্তী পালন করছে, সেখানে আমন্ত্রিত না হলেও তো আমার আসার কথা। একজন লেখকের সঙ্গে প্রকাশনা সংস্থার যে সম্পর্ক, সেটা তো নারীর সম্পর্ক। আর এটা কেবল একাডেমিক অর্থে নয়, ঐতিহ্য এই 25 বছরে কয়েক হাজার, প্রায় 2500, 3000 বই, কয়েক হাজার বই ছেপেছে। এবং তাদের প্রকাশনার একটা বৈশিষ্ট্য হলো সৃজনশীল এবং মননশীল যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে তারা বই ছেপেছে। কেবল একটা বিষয়ের প্রতি তাদের পক্ষপাত নেই। এবং এটা করতে গিয়ে অনেক সময় তারা অব্যবসায়িক সুলভ মনোভাবে নিয়েছে। যেমন আমার 1000 বছরের বাংলা কবিতার অনুবাদ, এই বইটা সে বের করে ফেলল। আমি তাকে বলিনি, সে খালি জানলো যে এই বইটা ছাপা হয়নি। সে বললো আমি ছাপবো। আমি বললে তো বিরাট ব্যাপার। বলে না, আমি এটা ছাপবো। বলে যে কোনো প্রকাশনা সংস্থার কিছু প্রেস্টিজ পাবলিকেশন থাকে, যেগুলো সঙ্গে সঙ্গে বিক্রি হয় না, কিন্তু এগুলো ওই প্রকাশনা সংস্থার মর্যাদা বৃদ্ধি করে। তো এটা যে শুধু আমার ক্ষেত্রে সে প্রয়োগ করেছে তাই না, আমি নিশ্চিত জানি যে আরো অনেকের ক্ষেত্রে সে এটা ব্যবহার করেছে। এটা তাদের একটা নীতি, এটা তাদের একটা নীতি। তো জোরে কথা বলবেন, হ্যাঁ জোরে বলবেন, তোমার মাইকের সমস্যা, জোরে কথা বলবেন। তো এরকম বর্ণাঢ্য রেকর্ড ঐতিহ্যের এই 25 বছরে প্রায় 28টা না 30টা রচনাবলী তারা বের করেছেন। এরকম এত রচনাবলী বোধহয় আমাদের দেশে তো নাই, আমার মনে হয় বিদেশেও অন্য কোনো সংস্থা ছাপেনি। এটা একটা অত্যন্ত প্রশংসনীয় সাফল্য। এবং তাদের এই প্রকাশনা, রচনাবলীর প্রকাশনা এখন অব্যাহত আছে।
তো তাদের রজত জয়ন্তীতে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আনন্দিত মনে করছি। এই যে পাপিয়া নামের যে মেয়েটা বললো একটা জরিপের কথা, যে একটা সম্প্রতি একটা জরিপ হয়েছে, যে জরিপে জানা যায় যে বই পড়ার মধ্যে আমেরিকা হলো শীর্ষে, আর বই পড়ার দিক দিয়ে বাংলাদেশ হলো একদম নিচে। তো এটা একটা আপেক্ষিক হিসাব। আমেরিকার শীর্ষে মানে হয়তো সে দেশে বই পড়া কমে গিয়েছে, কমার সত্ত্বেও আমেরিকা এখন শীর্ষে। আর বাংলাদেশে হয়তো বই পড়া বেড়েছে, কিন্তু বই পড়া বাড়া সত্ত্বেও বাংলাদেশ নিচে। তো সত্যি যাই হোক, বই পড়া কিন্তু কমেছে। এবং আমি মনে করি বই পড়া কমার একটা কারণ হলো বইয়ের দোকান কমে যাওয়া। এই যে শাহবাগে আজিজ কোঅপারেটিভ, এটা একটা বই পাড়া ছিল, নিচতলায় শুধু বইয়ের দোকান। অনেক বছর হলো সেই সব বইয়ের দোকান বন্ধ হয়ে গিয়েছে। ওখানে এখন রেডিমেড গার্মেন্ট, মিষ্টির দোকান এইসব খুলেছে। নিউ মার্কেটে অনেক বইয়ের দোকান ছিল। আমি যখন 50-এর দশকে 1954 সালে ফরিদপুর থেকে ঢাকায় আসি, ঢাকা কলেজে ভর্তি হই, নিউ মার্কেটে ওয়ার্সি বুক সেন্টার, মহিউদ্দিন অ্যান্ড সানস, এই ধরনের অনেক বইয়ের দোকান ছিল এবং ওখানে আমি অনেক বই কিনেছি। ওয়ার্সি বুক সেন্টার প্রকাশকও ছিল। ওয়ার্সি বুক সেন্টার আলাউদ্দিন আল আজাদের জেগে আছি ধানকন্যা, এই দুটি বই ছেপেছিল যখন উনি ছাত্র, তখনই উনি এই বই ছেপেছিলেন। এই তো নিউ মার্কেটের সেসব বইয়ের দোকান বন্ধ হয়ে গিয়েছে। একটা বইয়ের দোকান টিকে ছিল, জিনাত বুক হাউস। খুব ভালো ভালো বই আনতো, বিদেশি বই, ইংরেজি বই। সেই বইয়ের দোকানটাও গত বছর বন্ধ হয়ে গেল। তো নিউ মার্কেটে আমরা যখন বই কিনতাম ছাত্র অবস্থায়, বই কিনে মাঝখানে একটা মাঠ ছিল যেখানে এখন মসজিদ, ওই মাঠে বসে আমরা বই নিয়ে আলোচনা করতাম। কেন, বই কেনার সঙ্গে বই নিয়ে আলোচনা একটা নিবিড় সম্পর্ক আছে। এর বাইরে স্টেডিয়ামে দুটো ছোট কিন্তু বেশ নাম করা বইয়ের দোকান ছিল, ম্যারিয়েটা এবং প্যাপিরাস। স্টেডিয়ামে দুটো খুব বিখ্যাত বইয়ের দোকান ছিল, ম্যারিয়েটা এবং প্যাপিরাস। আমরা সেখানে বই কিনতাম এবং বই কিনে নিচের তলায় প্রভিন্সিয়াল বলে একটা রেস্টুরেন্ট ছিল। ওই রেস্টুরেন্টে আমরা বই নিয়ে আলোচনা করতাম, আড্ডা দিতাম। ঢাকা মেডিকেল কলেজের পাশে একটা টিনের ঘরে একটা খুব বিখ্যাত বইয়ের দোকান ছিল, বইঘর। ওই বইঘর থেকে হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি বইটা ছাপা হয়েছিল এবং ছাপার পরপরই সেটা পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে দেয়। তো যাই হোক, আমাদের ছাত্র জীবনে ওই বইঘর আমরা দেখেছি, বই কিনেছি। এবং তখন মেডিকেল কলেজের সামনে অনেক ছাপড়ার রেস্টুরেন্ট ছিল, আমরাও বই কিনে সেসব ছাপড়ার রেস্টুরেন্টে বসে প্যারিস প্যারিস ভাব নিয়ে আমরা সেখানে আড্ডা দিতাম। কেন, ওখানে রেস্টুরেন্টের সামনে, ঠিক প্যারিসের সামনে যেরকম কাফেতে চেয়ার টেবিল পাতা থাকে, ওই ছাপড়ার রেস্টুরেন্টগুলোর সামনে ওই ধরনের চায়ের টেবিল পাতা থাকতো। তো এইসব বইয়ের দোকান ক্রমে কমে গিয়েছে, যেটা বই পড়া কমার একটা কারণ বলে আমি মনে করি। বই পড়া কমার আরও অনেক কারণ আছে, সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক অনেক কারণ আছে, কিন্তু একটা কারণ আমি মনে করি যে বইয়ের দোকান কমে যাওয়া। তো বইয়ের দোকানের বিকল্প হলো বইমেলা, এটা আমি মনে করি। বইয়ের দোকানের বিকল্প হলো বইমেলা। বইকে কোথাও না কোথাও তো
থাকতে হবে, প্রদর্শিত হতে হবে, যেখানে ক্রেতা এসে দেখবে। তো সেটা যদি দোকান না থাকে তাহলে বইমেলা সেই ভূমিকা পালন করতে পারে। তো বইমেলা হতে পারে বার্ষিক, যেমন আমাদের ফেব্রুয়ারি বইমেলা হয়। বইমেলা হতে পারে শুধু রাজধানীতে না, সমস্ত জেলা শহরে, উপজেলা শহরে বার্ষিক। তার পাশাপাশি বইমেলা হতে পারে একক এক প্রকাশনা সংস্থার, যেমন আজকে ঐতিহ্য এখানে বইমেলার আয়োজন করেছে। কয়েক মাস আগে এখানেই পেছনে এক মাঠে প্রথমা প্রকাশনা এই ধরনের বইমেলার আয়োজন করেছিল। সেখানে আমি আমন্ত্রিত হয়ে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম। তো বইয়ের দোকান কমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার বিকল্প হলো এই ধরনের বইমেলার আয়োজন করা। বছরে একটা বড় ঢাকায় এবং বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে, এবং তার পাশাপাশি সারা বছর সবাই তো পারবে না, বড় যে সমস্ত প্রকাশনা সংস্থা আছে তারা যদি এই ধরনের বইমেলা করে তাহলে বইয়ের দোকান কমে যাওয়ার ফলে যে সংকট দেখা দিয়েছে সেটা পূরণ হবে, এবং আমাদের বই পড়া, বই কেনা, এই অভ্যাসটা আমাদের টিকিয়ে রাখতে পারবো। এই দিক দিয়ে আমার কাছে একটা প্রকাশনার যে একক বইমেলা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সবাই পারবে না, কিন্তু যারা পারবে, এরকম 5-7টা আছে, আর তারা যদি এরকম বছরে 2টো করে করে তাহলে তো সারা বছরই আমরা বইমেলা পাবো। সেই জন্য আমি ঐতিহ্যের এই বইমেলার, তারা আগেও করেছে, এত বড় আকারে করেনি। আমি দেখেছি বেঙ্গলের সামনে যে চত্বর, সেই চত্বরে তারা করেছে, মাঝে মাঝে করে ঐতিহ্য, কিন্তু আজকে খুব বড় করে করেছে, যেহেতু এটা রজত জয়ন্তী উদযাপনের অংশ। তো আমি আবারও আরিফুর রহমান নাঈমকে এবং তার সহকর্মীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই এরকম সুন্দর দৃষ্টিনন্দন একটি বইমেলা আয়োজনের জন্য। এটা শুধু দৃষ্টিনন্দন হবে না, আমরা যখন দেখব ভেতরে গিয়ে, সেখানে আমরা দেখব যে এখানে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, আকর্ষণীয় বই রয়েছে, যেগুলো পাঠকদের চাহিদা মেটাবে। আমি এই বইমেলার সাফল্য কামনা করি। আপনারা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই বলে আমি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করি। থ্যাংক ইউ।